আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন আরো একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওর শুরুতেই ঈদ উপলক্ষে বাসাটা কোনোরকমভাবে গুছিয়ে নিচ্ছি আরকি। যদিও ঈদে আমাদের বাসায় থাকা হয় না, সেজন্য আরকি কোনোরকমভাবে গুছিয়ে নিচ্ছি। তেমন একটা আরকি সাজগোজ করে গোছাচ্ছি না। যেহেতু আমরা ঈদের আগের দিনই গ্রামের বাড়িতে চলে যাব। তো ঈদের আগের দিনই আমরা বাড়িতে কেন যাই? সেটা হচ্ছে গিয়ে আমার বাবার বাড়ি এবং আমার শ্বশুরবাড়ি যেহেতু চাঁদপুরেই, একেবারেই কাছে, খুব একটা দূরে না। চাঁদপুর থেকে আমাদের গ্রামের বাড়িতে যেতে ১ ঘন্টার মতো সময় লাগে আরকি। সেজন্য আমরা সবসময় ঈদের আগের দিনই গ্রামের বাড়িতে যাই আরকি। তো আগামীকাল মানে শুক্রবারে আমরা আমার শ্বশুরবাড়িতে চলে যাব। আর আমার শ্বশুরবাড়ি যেহেতু হাজীগঞ্জে, চাঁদপুর থেকে হাজীগঞ্জে কিন্তু ট্রেনেও যাওয়া যায়। আর ট্রেন জার্নিটা যেহেতু একটু আনন্দের, সেজন্য আমার বাচ্চারা ট্রেনে যেতেই বেশি পছন্দ করে। তো আমরা যখনই আরকি আমার শ্বশুরবাড়িতে হাজীগঞ্জে যাই, সবসময় আরকি ট্রেনে করে বাড়িতে যাই। তো এবার চলে আসবো আজকের ভিডিওর মূল বিষয়ে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব মধ্যবিত্ত পরিবারের অল্প আয় থেকে টাকা জমানোর কিছু নিনজা টেকনিক বা উপায় সম্পর্কে। একটা সংসারের আয় যতই কম হোক না কেন, স্বামী-স্ত্রী দুজনেই যদি একটু হিসেব করে, বুদ্ধি করে সংসারের খরচগুলো কমিয়ে আনে, তাহলে কিন্তু সেখান থেকে মানে অল্প আয় থেকেও খুব সহজে মাস শেষে হাজার, হাজার টাকাও জমা করা সম্ভব হয়। তো ভিডিওর মূল বিষয়ে যাওয়ার আগে বলে নিচ্ছি, আমার যেসব প্রিয় আপুরা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর, সুন্দর কমেন্ট করেছেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সেজন্য আপনাদের সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখলাম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ রইল ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো আমি আমার আগের কয়েকটা ভিডিওতেই সংসারের খরচ কমিয়ে টাকা জমানোর জন্য অনেক টিপসই আপনাদের সাথে শেয়ার করেছি। তবে আজকের ভিডিওতে আমি এমন কিছু নিনজা টেকনিক বা টিপস আপনাদের সাথে শেয়ার করব অল্প আয় থেকে টাকা জমানোর, যে টিপসগুলো আমি আগে কখনোই আপনাদের সাথে শেয়ার করিনি। তো ১ম টিপসটা হচ্ছে, এই যে আমার বাসায় যে ছোট, ছোট ফার্নিচার গুলো দেখছেন, এগুলো কিন্তু আমি একদিনই বানাইনি বা একদিনে আমাদের অল্প আয় থেকে বানানো সম্ভব হয়নি। আমার ১৫ বছরের বিবাহিত সংসার জীবনে আমার হাসব্যান্ডের চাকরিকালীন সময়ে অল্প বেতন থেকে বিভিন্নভাবে সংসারের খরচগুলো কমিয়ে এনে নিজের কাজগুলো বুদ্ধি করে, পরিশ্রম করে, ধৈর্য রেখে অল্প, অল্প করে টাকা জমিয়ে আমি একটা ফার্নিচার ২-৩ বছর পর, পর বানিয়েছি। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা সাধারণত স্বামীর অল্প আয় থেকে হিসেব করে সংসারের খরচগুলো কমিয়ে করে অল্প, অল্প করে টাকা জমা করে শুধুমাত্র নিজেদের শখের কিছু ফার্নিচার এবং ছোট, ছোট শখের কিছু গহনা বানানোর জন্যই। আমাদের মতো অল্প আয়ের সংসারে জমানো টাকায় বাড়ি, গাড়ি, জমি, প্লট কেনার মতো টাকা কখনোই জমানো সম্ভব হয় না। আমাদের গৃহিণীদের ছোট, ছোট শখ এবং ছোট, ছোট স্বপ্নগুলো পূরণের জন্যই মূলত আমরা মধ্যবিত্ত পরিবারের বউ বা স্ত্রীরা টাকা-পয়সা অল্প, অল্প করে জমিয়ে থাকি। তো ঘরের ফার্নিচার কেনার ক্ষেত্রেও কিন্তু টাকা খরচ করা বা টাকা জমানোর একটা গুরুত্ব অবশ্যই থাকে। কারণ অনেকেই আছে অল্প টাকা হাতে জমালেই কম দামের মধ্যে অটোবি, পার্টেক্স কিংবা কম দামি কিছু কাঠের রেডিমেড ফার্নিচার কিনে ফেলে। আর সেই ধরনের ফার্নিচারগুলো বড়জোর ২ থেকে ৩ বছর বা সর্বোচ্চ ৪ বছর পর্যন্ত ব্যবহার করা যায়। তারপর দেখা যায় অটোবির ফার্নিচারগুলো পার্টে, পার্টে খুলে পড়ে যায় এবং নষ্টও হয়ে যায়। আর কম দামি কাঠের ফার্নিচার বানালে হচ্ছে কিছুদিনের মধ্যেই গুণ পোকায় ধরে নষ্ট করে ফেলে। সেজন্য হাতে অল্প পরিমাণে টাকা জমলেই অধৈর্য হয়ে এ ধরনের কম দামি অটোবি, পার্টেক্স
কিংবা কম দামি কাঠের ফার্নিচারগুলো বানানো কখনোই ঠিক না। একটু ধৈর্য রেখে বুদ্ধি করে প্রয়োজনে ২-১ বছর ধরে টাকা জমিয়ে ভালো মানের কাঠ নয়তো ভালো স্টিলের ফার্নিচার বানিয়ে নিলে সেখান থেকে কিন্তু বারবার ফার্নিচার কেনার খরচটাও বাঁচানো যায়। আর এভাবে ফার্নিচার বানালে ২-৩ বছর পর বাদে আর ফার্নিচার কিনে টাকা খরচ করতেও হয় না। একবার ধৈর্য ধরে টাকা জমিয়ে কয়েক বছর পর একটা করে ফার্নিচার কিনলে অনেক বছর ধরে শান্তিতে ফার্নিচারগুলো ব্যবহার করা যায়। আর বারবার টাকাও খরচ করতে হয় না, বারবার কম দামি ফার্নিচারগুলো কিনতে হয় না। বরং একবার একটু ধৈর্য ধরে ভালো মানের একটা ফার্নিচার বানালে সে খরচের টাকাগুলো বাঁচিয়ে সেগুলো আরকি জমা করে রাখা যায় এবং সেই জমানো টাকাগুলো দিয়ে কিন্তু অন্য আরেকটা শখ বা স্বপ্ন পূরণ করা যায়। দেখুন আমার বাসায় যে কাঠের ফার্নিচারগুলো আছে, আমি একটা ফার্নিচার বানাতে ২-৩ বছর ধরে অল্প করে টাকা জমিয়ে ভালো কাঠ দিয়ে একটা করে ফার্নিচার বানিয়েছিলাম। কম দামে বারবার আরকি আমি বানাইনি এবং আমার বারবার টাকাও কিন্তু খরচ করতে হয়নি। শুধু ধৈর্য নিয়ে আমি আরকি অপেক্ষা করেছি এবং ২-১ বছর পর বানিয়েছি। এছাড়াও কাঠের ফার্নিচার ছাড়াও আমি আমার জামাকাপড় রাখার জন্য স্টিলের বড় একটা আলমারি বানিয়েছিলাম। তো স্টিলের এই বড় আলমারিটা বানানোর আরো ২ বছর পর আরকি আমি স্টিল দিয়ে একটা ড্রেসিং টেবিল বানিয়েছি। আর স্টিলের ড্রেসিং টেবিলটা বানানোর আরো ১ বছর পর আমি ছোট আরো একটা স্টিলের আলমারি বানিয়েছি। তো এই ছোট স্টিলের আলমারিটা বানানোরও ১ বছর পর আমি শু ক্যাবিনেট বানিয়েছি একটা, সেটাও কিন্তু আমি স্টিল দিয়ে বানিয়েছি। তো স্টিলের শু ক্যাবিনেটটা বানানোর আরো ১ বছর পর আমি ভাত তরকারি রাখার জন্য একটা মিসরেপও বানিয়েছি আরকি স্টিল দিয়ে। তো এই মিসরেপটা বানানোর ১ বছর পর আরকি আমি আমার ছেলের পড়ালেখার জন্য যে টেবিলটা বানিয়েছি সেটাও কিন্তু স্টিল দিয়ে বানিয়েছি। তো আমি কিন্তু দেখুন সবগুলো ফার্নিচার একসাথে বানাইনি। কারণ অত টাকা একসাথে খরচ করার মতো আমাদের ছিল না। তো ১ বছর ধরে আরকি সংসারের খরচগুলো অল্প করে কমিয়ে সেখান থেকে টাকা জমিয়ে কিন্তু আমি একটা করে ফার্নিচারগুলো বানিয়েছি। তো এভাবে স্টিল দিয়ে এই ফার্নিচারগুলো বানানোর কারণে আমার প্রতি বছরই ফার্নিচার কিনতে টাকা খরচ হয় না। এগুলো অনেক বছর ধরে একসাথে ব্যবহার করা যাবে। ঘুণে ধরবে না আর নষ্টও হবে না। শুধু কয়েক বছর পর কালার করে নিলেই হবে। তো আপনারা চাইলে অধৈর্য হয়ে বারবার অটোপি, পার্টেক্স বা কম দামি কাঠের ফার্নিচার কিনে টাকা খরচ না করে একটু ধৈর্য রেখে ২-১ বছর পর একটা করে ভালো মানের কাঠ বা ভালো মানের স্টিল দিয়ে ফার্নিচারগুলো বানিয়ে নিলে অনেক বছর ধরে ব্যবহার করতে পারবেন। আর অযথা বারবার কম দামি ফার্নিচার কিনলে টাকাও খরচ হবে না। ফলে সেই খরচের টাকাগুলো আপনারা জমা করে রাখতে পারবেন। অনেকে ভাবে যে স্টিলের ফার্নিচার দেখতে ভালো লাগে না। তবে স্টিলের ফার্নিচারে যদি হিবিচিবি কোনো ডিজাইন না দিয়ে নরমাল মানে প্লেন ডিজাইন দিয়ে বানানো হয় এবং সুন্দর কালার দেওয়া হয় তাহলে কিন্তু স্টিলের ফার্নিচারও দেখতে খুবই সুন্দর লাগে। আর আমার ফার্নিচারগুলোতেও আমি কিন্তু হিবিজিবি কোনো ডিজাইন দেই না, একদম প্লেন করে বানিয়েছি। সেজন্য বোঝাই যায় না এগুলো যে স্টিলের ফার্নিচার। তাছাড়া যাদের হাতে জমানো টাকা একেবারেই কম থাকে তো আপনারা চাইলে আরএফএল প্লাস্টিকের আলমারি, প্লাস্টিকের ওয়ারড্রব কিনেও ব্যবহার করতে পারেন। এগুলো কিন্তু মোটামুটি অনেক বছর ধরেই ব্যবহার করা যায়। তবে কখনোই অটোবি, পার্টেক্স কিংবা কম দামি কাঠ দিয়ে ফার্নিচার কিনে অযথা টাকা খরচ করবেন না। এতে করে কয়েক বছর পর ফার্নিচার কিনে টাকা খরচ করতে হবে, যেজন্য আপনাদের হাতে কোনো টাকাই কিন্তু জমা থাকবে না। তো ২ নাম্বার নিনজা টেকনিকটা এখন আপনাদের সাথে শেয়ার করব। ২ নাম্বার নিনজা টেকনিকটা হচ্ছে খাবারের জন্য কিন্তু আমাদের অনেক টাকাই খরচ করতে হয়। আর অনেকেই আছে ৩-৪ পদ ছাড়া খেতেও পারে না। তো সেজন্য যাদের আয় কম আমি আপনাদেরকে একটা বুদ্ধি আজকে শিখিয়ে দেব। তো সেই বুদ্ধিটা হচ্ছে যেদিন আপনারা লাউ রান্না করবেন সেদিন হচ্ছে গিয়ে লাউ দিয়ে তো আপনারা একটা আইটেম রান্না করবেনই।
তো অনেকেই আছে লাউ ডাল দিয়ে রান্না করে, আবার অনেকে আছে লাউ মাংস দিয়ে রান্না করে, আবার অনেকে আছে লাউ অনেকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে। তো যেটা দিয়ে রান্না করুক না কেন একটা তো আইটেম হয়ে যায়। তো লাউয়ের খোসা এবং লাউয়ের বিচি কিন্তু অবশিষ্ট থেকে যায়। আর অনেকেই আছে যারা লাউয়ের বিচি এবং খোসা ফেলে দেয়। তো লাউয়ের বিচি এবং লাউয়ের খোসা ফেলে না দিয়ে সেখান থেকেও কিন্তু ২ টা আইটেম রান্না করা যায়। সেটা হচ্ছে লাউয়ের বিচি ফেলে না দিয়ে সেই বিচিগুলোকে সিদ্ধ করে ভর্তা বানানো যায়। আর যারা লাউয়ের বিচির ভর্তা খেয়েছেন তারা তো জানেনই যে লাউয়ের বিচির ভর্তাটা কতটা টেস্টি হয় এবং লাউয়ের বিচির ভর্তাটা কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ খাবারও। সেজন্য আরকি লাউয়ের বিচিগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে ভর্তা বানিয়ে আরো একটা আইটেম বানিয়ে নিতে পারেন। তারপর হচ্ছে লাউয়ের খোসাও কিন্তু অনেকে ফেলে দেয়। তো লাউয়ের খোসা ফেলে না দিয়ে লাউয়ের খোসা সাথে আলু দিয়ে চিকন, চিকন করে কেটে ভাজি করেও কিন্তু খাওয়া যায়। আর সে ভাজিটাও কিন্তু অনেক পুষ্টি সমৃদ্ধ হয় এবং সেখান থেকে কিন্তু আপনারা অনেকটা খরচই বাঁচিয়ে নিতে পারেন। তো গৃহিণীরা বুদ্ধি করে লাউয়ের বিচি এবং খোসাগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে নতুন নতুন রেসিপি বানিয়ে নিলে সংসারের অনেক টাকাই খরচ বাঁচিয়ে নিতে পারে এবং সে টাকাগুলো কিন্তু জমাও করে রাখতে পারে। তো আমি যেহেতু আজকে লাউ রান্না করছি আর আমার হাতে এখন একেবারেই সময় কম, সেজন্য আমি লাউয়ের খোসা এবং বিচিগুলো রেখে দিয়েছি। সময় করে আরকি আমি লাউয়ের খোসাগুলো ভেজে নেব আর হচ্ছে লাউয়ের বিচিটাও কিন্তু ভর্তা করে নেব। এছাড়া যেদিন আরকি পটল রান্না করি আমি, সেদিন পটলের খোসাগুলো ফেলে না দিয়ে সেগুলো দিয়ে ভর্তা করে অন্য একটা আইটেম বানিয়ে নেই। তারপর হচ্ছে যেদিন আমি কাঁচা কুমড়া রান্না করি, সেদিনও কুমড়ার চামড়াগুলো আমি ফেলে না দিয়ে সেগুলো সিদ্ধ করে ভর্তা করে অন্য আরেকটা আইটেম বানিয়ে নেই। তারপর হচ্ছে যেদিন আমি কাঁচা কলা রান্না করি, সেদিনও কিন্তু কাঁচা কলার খোসাগুলো আমি ফেলে না দিয়ে সেগুলো সিদ্ধ করে ভর্তা বানিয়ে অন্য আরেকটা আইটেম বানিয়ে নিতে পারি। এভাবে বুদ্ধি করে তরকারির ফেলে দেওয়া খোসা এবং বিচিগুলো থেকে নতুন নতুন রেসিপি বানিয়ে নিলে সংসারের অনেক টাকাই কিন্তু খরচ থেকে বেঁচে যায় এবং সেই টাকাগুলো জমানো সম্ভব হয়। তো এভাবে স্বামীর অল্প আয় থেকেও আমরা স্ত্রী বা গৃহিণীরা যদি বুদ্ধি করে, পরিশ্রম করে নিজের কাজগুলো নিজেরাই বুদ্ধি করে করার মাধ্যমে হিসেব করে সংসারের খরচগুলো বিভিন্ন খাতে অল্প, অল্প করে কমিয়ে এনে এবং সেখান থেকে অল্প, অল্প করে টাকা জমাই তাহলে দেখা যাবে মাস শেষে অল্প আয় থেকেও কিন্তু অল্প, অল্প করে জমালে হাজার টাকাও জমানো সম্ভব হয়ে যাবে। যে টাকাগুলো দিয়ে আমরা আমাদের ছোট, ছোট শখ এবং স্বপ্নগুলোও পূরণ করে নিতে পারবো। তো আজকের ভিডিওটি আর বাড়াবো না। ঈদে যেহেতু বাড়ি চলে যাব, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর যারা শহর থেকে গ্রামে বেড়াতে যাবেন, যাদের ছোট, ছোট বাচ্চা আছে, এখন যেহেতু চারিদিকে পানি, তো অবশ্যই বাচ্চাদেরকে একটু খেয়াল করে রাখবেন যাতে পানির কাছে না যায়। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।